নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম অন্ধ। আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন। যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প অন্ধ। চোখ পড়েছিল অনেকক্ষণ আগে, কিন্তু প্রথমটা তেমন গ্রাহ্য করেনি অনুপমা। ধারণাই করতে পারেনি এমনটা হওয়া সম্ভব। তবু কিছুক্ষণ পরে নারী জাতি সুলভ কৌতূহলে তাকিয়ে দেখে নিল একবার, এবং দেখে যেন কেমন সন্দেহযুক্ত হলেন। সন্দেহ করেও নিঃসন্দেহ হতে পারেন না, তাই কখন হতে পারে? দূর, অনুপমা কি পাগল? কিন্তু আর কি হওয়া সম্ভব? আশেপাশে অনেকগুলো বাড়ির ছাদের দিকে দেখলেন, আর কোনো কারণ খুঁজে পেলেন না। বিশেষ কিছু কাজ ছিল না ছাদে। তবু অনুপমা তারে গুছিয়ে মেলে দেওয়া কাপড় জামাগুলোই আবার উল্টে পাল্টে দেওয়ার অভিনয় করে কিছুটা সময় ক্ষেপণ করলেন। তারপর বাঁকা দৃষ্টিতে আরো একবার টুক করে দেখে নিলেন। না, আর সন্দেহের কিছুই নেই। ধারণার উপযুক্ত না হলেও বিশ্বাস করতেই হবে। ওদিককার ওই 3 তলা বাড়ির ছাদ থেকে যে চোখ জোড়া অনেকক্ষণ ধরে এদিকে দৃষ্টিবান হানছে, তার টার্গেট হচ্ছেন অনুপমা। হ্যাঁ, অনুপমাই, আর কেউ নয়। কারণ আর কোনো বাড়ির ছাতেই কোনো দ্রষ্টব্য বস্তুর চিহ্ন মাত্র নেই। অনুপমা তাহলে এখনো দ্রষ্টব্য বস্তু? আরো একবার চোখ না তুলে পারলেন না অনুপমা। এখনো দেখলেন সেই স্থির নিবদ্ধ অপলক দৃষ্টি, যার লক্ষ্য হচ্ছেন অনুপমা, 42 বছরের অনুপমা। হঠাৎ ভারী হাসি পেয়ে গেল অনুপমার। বুঝলেন আর কিছু নয়, দূর থেকে ছোড়া বয়স বুঝতে পারেনি। অনুপমাকে নির্ঘাত একটি তরুণী সাব্যস্ত করে বসেছে। মনে মনে একটু আত্মপ্রসাদের হাসি হাসলেন। তা সত্যি বলতে কি, দূরপাল্লার পথে অনুপমাকে তরুণী ভেবে বসা এমন কিছু আশ্চর্য নয়। বাহুল্য মেদভারহীন ছোটখাটো হালকা গঠনভঙ্গির গুণে বয়স ধরা পড়ে না অনুপমার। নইলে অনুপমার বয়সে অধিকাংশ গিন্নিদেরই তো কি না কি গিন্নিবান্নি চেহারা, দেখলেই হাসি পায়। তবু এটাও হাসির কথা বই কি। এই অনুপমার দিকে তাকিয়ে তাকিয়ে একটা লোকের চোখ ক্ষয়ে যায়। ভাবলেন নিচে নেমেই কর্তার কাছে এই মজার সংবাদটি পরিবেশন করবেন, কিন্তু সে আর হয়ে উঠল না। সকালবেলা কাজের চাপে নিঃশ্বাস ফেলবার অবকাশ থাকে না, তো হাসি ঠাট্টা। দুপুরবেলা কাজের চাকাটাকে যখন হাত থেকে নামালেন, তখন হাতে তুলে নিলেন লাইব্রেরির বইখানা। এটা অনুপমার আবাল্যের অভ্যাস। দুপুরে ঘুমের বালাই নেই তার কোনোদিনই, তবে দুপুরবেলা কাজ করতেও তিনি ভালোবাসেন না কখনোই। ওই যে সমস্ত মহিলারা দুপুরবেলায় মনোরম অবসরটুকু সেলাই করে, কি পশম বুনে, কি পাড়া বেরিয়ে, কি শৌখিন জলখাবার তৈরি করে বাজে সময় খরচ করেন, তাদের দেখলে গা জ্বলে যায় অনুপমার। মানুষ সারাদিন খাটবে, এ অনুপমার দু চোখের বিষ। দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে একখানি উপন্যাস হাতে করে চুল ছড়িয়ে শুয়ে পড়ার চাইতে সুখের আর কি আছে? অবশ্যই আজকালকার বইগুলো আর পড়ে তেমন সুখ নেই। ভাব, ভাষা, ভঙ্গি
সবই যেন কেমন দুঃসাহসিক, বেপরোয়া বেপরোয়া। এই বয়সে আর ওসব মন বসে না। তবু নেশা, চাই একখানা কিছু। বইটা নিয়ে খাটে শুয়ে পড়বার আগে সামনের আলমারির আরশি দেওয়া পাল্লাটায় নজর পড়ে গেল। একটু দাঁড়িয়ে পড়লেন। মৃদু একটু হাসি রেখা মুখে ফুটে উঠল। সত্যি বটে, গড়নের উপরই বয়সের ছাপ পড়ে। নইলে মাথা খুঁজলে পাকা চুল যে বেশ চারটি পাওয়া যাবে না অনুপমার তা নয়। মুখের রেখাতেও লক্ষ্য করলে বয়সের পদচিহ্ন ধরা পড়ে। কিন্তু এই যে হালকা ঝিরঝিরে শরীরটি নিয়ে খোলা চুল এলিয়ে ফর্সা শাড়ি ব্লাউজটি পরে ঘুরে বেড়াচ্ছেন, এ দেখে দূর থেকে কম বয়সী বলে ভ্রম হওয়া কিছুই বিচিত্র নয়। অনেকক্ষণ নিজেকে দেখে দেখে মৃদু হেসে শুয়ে পড়লেন অনুপমা। হ্যাঁ গো মা, ঠাকুর যে বসে রয়েছে, ভাড়ার দেওয়া কূর্ণকোটা কখন হবে? বলতে বলতে ঝি সুভাষিনী এসে থমকে দাঁড়ালো। হেসে ফেলে বলল, ও হরি, এখনো চুল বাঁধা হয়নি তোমার? বসে বসে পাকা চুল তোলা হচ্ছে। অনুপমাও হাসলেন, বললেন, তা নাতি নাতনি যতক্ষণ না হচ্ছে নিজেকেই তাদের কাজগুলো করতে হবে বই কি। যাচ্ছি, তুই যা। তুই ততক্ষণ হাত ধুয়ে দুটো আলু ছাড়াগে না। নির্দিষ্ট কাজ সেরে এ বেলাও ছাতে উঠতে হলো। রোজই হয়, তবে সব দিন কি আর একদণ্ড দাঁড়াবার অবসর থাকে? কাজ সেরেই ছুট দিতে হয়। আজ একটু দাঁড়ালেন। বিকেলবেলা ছাদ থেকে কাঁচা কাপড় তোলার ডিউটি অনুপমারই। এ বিষয়ে তার বিশুদ্ধতা জ্ঞান খুব সজাগ। ঝি চাকরকে তো ছুঁতেই দেন না, মেয়েদেরকেও না। কাপড় চোপড় তোলবার আগেই চোখ পড়ল সেই 3 তলার ছাতে। ঠিক যে কৌতূহল পরবশ হয়ে নিজে থেকেই তাকালেন তাও নয়, এমনি চোখ পড়ে গেল। মানুষের উপস্থিতি বোধ করি অনেকটা চুম্বকেরই মতন, অজ্ঞাতসারেও টানে। চোখ পড়ল, চোখে পড়ল সেই সকালেরই দৃশ্য। ঠিক তেমনই হাঁ করে তাকিয়ে আছে ছোড়াটা। হাসি সংবরণ দুঃসহ হল অনুপমার। মুখ ফিরিয়ে হেসে নিলেন। আহারে বেচারা, যা ভাবছিস তুই তা নয় রে। সঙ্গে সঙ্গে মনে হলো, ইরা ধীরা ছাতে না উঠলেই ভালো। এ ছোড়াটা রীতি চরিত্রের তো কিছুই সুবিধের নয়। আমি বুড়ো মাগি, টাকা গিয়ে মরুকে, কিন্তু মেয়ে দুটোর দিকে চোখ পড়লেই তো হাসবে টাসবে। কিন্তু এতদিন তো কই দেখিনি, এলো কোথা থেকে? ভাবতে ভাবতেই ইরা উঠে এলো ছাতে, প্রায় হাঁপাতে হাঁপাতে। ওমা, মা শিগগির নাবো, দিদি আর জামাইবাবু এসেছেন, বলছেন আমাদের সিনেমা দেখাতে নিয়ে যাবেন, এক্ষুনি তৈরি হয়ে নিতে হবে। অনুপমা প্রথমে তীক্ষ্ণ কটাক্ষে দেখে নিলেন ইরার দৃষ্টিটা কোন দিকে। না, সন্দেহজনক কিছু বলে মনে হলো না। অতঃপর তার কথার প্রতি মনোসংযোগ করলেন। বলা বাহুল্য, সংবাদটা তার মনোপুত হলো না। এখনই সৃষ্টি সংসার অনুপমার ঘাড়ে চাপিয়ে 3 বোনে মিলে নাচতে নাচতে সিনেমা দেখতে যাবেন, আর বুড়ি মা মরুক। অথচ সোজাসুজি বারণও করা যায় না নতুন জামাইয়ের প্রস্তাব। অপ্রসন্নভাবে বললেন, এই তো সেদিন সিনেমা দেখা হলো, আবার কেন? ইরা ঘাড় দুলিয়ে একটু আহ্লাদি মার্কা ভঙ্গি করে বলে উঠল, আহা, সে তো কবে, 1 মাস হতে চলল। এর মধ্যে কটা নতুন ছবি রিলিজ করেছে তার খবর রাখো মা। তোমার কাছে তো সবচেয়ে দরকারি খবর আলুসের পয়সা উঠলো আর নামলো। চললাম আমি কিন্তু আজ তোমার শাড়ি পরবো। ধনেখালি সাদা শাড়িটা যে কি ভীষণ ভালো লাগে আমার। আচ্ছা মা, এসো তো, তুমি শিগগির নেমে এসো। দ্রুত পায়ে নেমে গেল ইরা, যেন অনুপমার সর্বাঙ্গে বিষ ছড়িয়ে দিয়ে। পেটের মেয়ে হোক গে পেটের মেয়ে, বয়স বাড়লে সন্তান ও প্রতিপক্ষেরই সামিল, বলতে নেই এই যা। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলেন, মা 7 করে হিসেব রাখতে চায়, আলু সের পয়সা উঠলো নামলো।
তোমাদের মতো শুধু নেচে বেড়াতে পেলে কে হিসেব রাখতে যেত? এ যাবৎ তোমাদের 3 বোনের হরেক রকম বায়নাকা মেটাতে মেটাতেই তো জীবন শেষ হয়ে গেল। নিজের বলতে যদি এতটুকু কিছু করবার জো আছে, নিজেদের 50 খানা বাহারি শাড়ি, তবু মার সাদা শাড়িগুলো টেনে টেনে পরা চাই। কাজের মধ্যে শুধু সাজবো, গল্পের বই পড়বো, সিনেমা দেখবো আর বসে বসে আড্ডা দেব। এখন তো আবার জামাইবাবু হয়েছেন, সোনায় সোহাগা। তোরা তো মাকে ব্যঙ্গ করবি। তোদের মতো জীবন কি জীবনেও পেয়েছেন অনুপমা? তবু তোদের এত আহ্লাদেও এখনই রূপ ঝরে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে। গুঁজি দিয়ে খোপা বেঁধে বড় খোপার স্বাদ মেটাচ্ছিস, আর অনুপমার এখনো নিজের মাথায় যেমন তেমন করে জড়ানো 3 গুছির খোঁপাটায় প্রায় অজ্ঞাতসারেই একবার হাত পড়ল। এত রাগের উপরও অজান্তেই একটু হাসি ফুটে উঠল মুখে। লম্বা ছাদের ঘাড়ের ওপর এই খোঁপাটার তালটার জন্যেই বুড়ো দেখাতেও দেয় না অনুপমাকে। কিন্তু তবু বলতেই হবে, ছোঁড়াটা আচ্ছা বেকুব তো, চোখ আর সরাচ্ছে না। আহারে, একবার যদি টের পেতিস কি বৃথা কষ্ট করে মরছিস। বোধ করি কৌতুকেরও একটা নেশা আছে। অনুপমাকেও এই কৌতুকের নেশায় পেয়েছে দেখা যাচ্ছে। শুধু তো নিছক কৌতুকও নয়, এ যেন লোক ঠকানো আমোদের মতো। ধীরাইরা বলে, মা, তোমার কি ব্যাপার হলো বলো তো? লুকিয়ে আচারের কারবার টারবার খুলেছ নাকি? সকাল বিকেল তোমাকে যে আর দেখতেই পাওয়া যায় না। ছাতে এতক্ষণ কি করো? অনুপমার বুকটা হঠাৎ একটু কেঁপে ওঠে, প্রায় বয়সকালের মতো। তারপর গম্ভীরভাবে বলেন, জানিস না বুঝি ঘুমোই। তোদের সংসারে তো ছুটি নেই, পালিয়ে গিয়ে প্রাণ বাঁচানো ছাড়া উপায় কি? সুভাষ হঠাৎ প্রকৃত কথা ফাঁস করে বসে, একগাল হেসে বলে, মায়ের আজকাল বড্ড ধমে মতি হয়েছে গো। পুজোর ঘরের গীতা বইখানা নিয়ে গিয়ে ছাতে ওঠে, যাতে নিশ্চিন্দি হয়ে বসে পড়তে পায়। কি সর্বনাশ মা! ইরা চোখ গোল গোল করে হেসে ওঠে। বড় মাসিমার মতো তুমিও কি গীতা পড়ে বুড়ি হয়ে যাবে এক্ষুনি? তা হব নাই বা কেন? অনুপমা পরম ঔদাসীন্যে বলেন, আমার কি আর বয়স হচ্ছে না? তা সত্যি। সুভাষ সায় দেয়, মায়ের পেটে ছেলে হয়নি তাই, নইলে বড় দিদিমণি বেটা ছেলেটি হলে এতদিনে ছেলের বউ ঘরে ঘুরে বেড়াতো যে। অনুপমা উঠে যান। যাবার ভঙ্গিতে ত্রস্ত ব্যস্ততা, যেন ভুলে কোথায় কি কাজ ফেলে ছড়িয়ে এসেছেন। উঠে গিয়ে বোধ করি ভুলে ভুলেই ঘরে গিয়ে সেই আলমারির আরশিটার পাল্লার দিকে তাকিয়ে দেখলেন। দেখে দেখে ভেবে পেলেন না কোথাও কোনোখানে কারোর বাড়িতে অনুপমার মতো চেহারার কোনো শাশুড়ি দেখেছেন কিনা। ছেলের বউ ঘুরে বেড়াচ্ছে এমন শাশুড়ি। ইরা বলে, আহা, কেন বাপু, ভালো কাজই তো। বরং মা একটু চোখের আড়ালে থাকলে আমাদের বকুনিটাও কম খেতে হবে। হেসে ওঠে ওরা। আলনা থেকে শাড়িখানা নিয়ে 2-4 বার উল্টে পাল্টে দেখছিলেন অনুপমা। কত শিগগির যে ময়লা হয়ে যায় শাড়িগুলো। হবে না কেন? রান্নাঘরে বসে কুটনো কোটা, রুটি লুচি বেলে দেওয়া, ভাঁড়ার ঝাড়া, সবকিছুই তো অনুপমারই ঘাড়ে। যাকে মরুকে, আবার কে এখন ফর্সা কাপড় বার করে? বেলা পড়ে আসছে, এখনই সন্ধে হয়ে যাবে। এখনই গিয়ে রান্নাঘরে তালে তাল দিতে হবে। আবার মনে হলো, না, বড্ড যেন মলিন মলিন। জামাই বেয়াই, হঠাৎ কেউ এসে পড়তেও পারেন। আলমারি থেকে একখানা ফর্সা শাড়ি বার করে পরে গীতাখানা হাতে করে ছাদে উঠে গেলেন অনুপমা। একেবারে ওদিকে পিঠ ফিরিয়ে সিঁড়ির দরজার দিকে মুখ করে বসে পড়লেন ছাদে পড়ে থাকা নড়বড়ে চৌকিটার ওপর। যেমন করে স্কুল পরীক্ষার আগে ওরা বই নিয়ে এসে বসে পড়ে ইরা ধীরা, যেমন বসতো মীরা কলেজের পড়া তৈরি করতে। ঋজু দেহভঙ্গি, ঘাড়ের ওপর ভেঙে পড়া খোপার তাল। এ আচ্ছা মজা,
মনে মনে খালি হাসি পায় অনুপমার। ব্যস্ত হয়ে সুভাষ উঠে এলো। ও মা, ঠাকুর বলছে গরম মশলা পায়নি নাকি? রাগে আপাত মস্তক জ্বলে গেল অনুপমার। তিক্ত স্বরে বললেন, গরম মশলার অভাবে বুঝি উনুন কামাই যাচ্ছে ঠাকুরের? আহা, তা কেন মা, ডালনা তো এখনো কড়াইয়ে ফুটছে, বলছিল তাই। আহা, তাই তো তুমি উঠি কি পড়ি করে এই মস্ত দরকারি কথাটি বলতে এলে কেমন? উফ, দোদণ্ডের জন্য যদি একটু শান্তি আছে। রোসো যাচ্ছি, গিয়ে ঠাকুরকে একবার। সুভাষ অপ্রতিভভাবে বলে, না বাপু, ঠাকুর কিছু বলেনি, এমনি বলছিল মা গরম মশলা দিতে ভুলে গেছেন, তাই আমি ভাবলাম যাই বলেও আসি, সাথে একটু বেরিয়েও আসি। মা কিন্তু আজকাল বড্ড রাগী হয়ে গেছো বাপু। অনুপমা ঈষৎ নরম সুরে বললেন, না হব না, তোদের সংসারে সংসার করতে হলে মরা মানুষেরও মাথায় রক্ত চড়ে যায়, বুঝলি? সুভাষ হেসে ফেলে, হেসে বলে, মার বেশ কথা। আহ, কি মিষ্টি বাতাসটি বইছে মা। যাই বলো বাপু, তোমাদেরও কলের বাতাসের আস্বাদ এমন নয়। এখানে এসে প্রাণটা যেন জড়িয়ে গেল। বুঝেছি, তাতেই মায়ের এত ছাতে আসার ঘটা। যাক, তাহলে ধরে ফেলেছিস। বলে হাতের গ্রন্থখানি কপালে ঠেকানোর মতো করে মুড়ে উঠে দাঁড়ালেন অনুপমা। সিঁড়ির দিকে পা বাড়ালেন। সুভাষও ঘুরে দাঁড়িয়ে চলে যাচ্ছিল, ফিরতে গিয়ে থমকে বলে উঠল, মা, ছাদে ওই ছেলেটাকে দেখেছ? ছেলেটা? ছেলেটা? অসম্ভব রকম চমকে উঠলেন অনুপমা। আকাশ থেকে পড়ে বললেন, কোথায়? কাদের ছেলে? ওই যে গো মা, ওই সামনের বাড়ি ছাতে ঠায় দাঁড়িয়ে রয়েছে। ঘাড় ফিরিয়ে দেখলেন অনুপমা, যেন এই প্রথম দেখলেন। দেখে বিরক্তিতে ভুরু কুঁচকে বলে উঠলেন, আহ, গেল যা, হাঁ করে তাকিয়ে থাকবার রকম দেখো একবার। ছি 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 ছি, তোর দিদিমণিরা যেন ছাতে না আসে। সুভাষ সঙ্গে সঙ্গে সকরুণ মুখভঙ্গি করে মমতা বিগলিত কণ্ঠে বলে ওঠে, আহা মাগো, ওর কি আর দৃষ্টিশক্তি আছে গো? ও যে অন্ধ। কলেজের মাস্টার ছিল, সেই কলেজের কাজে বুঝি অ্যাসিড নাকি ছিটকে দুটি চক্ষুই গেছে গো মা। ও বাড়ির গিন্নির বোনপো, চিকিৎসা করাতে কলকাতায় এসেছে। ডাক্তারে নাকি বলেছে সকালে সন্ধে নরম রোদ্দুরের সময় চোখে আলো লাগাতে, তাই ওরা ছাতে এনে দাঁড় করিয়ে দিয়ে যায়। আহা গো, দৃষ্টিশক্তি ঘুষলে আর রইল কি মানুষের, কি বলো মা? দৃষ্টিশক্তিহীন কেন কে জানে, হঠাৎ প্রচন্ড একটা অপমানের মতো অনুভূতিতে চোখে জল এসে গেল অনুপমার। মনে হলো নির্বোধ পেয়ে কে যেন অনেক দিন ধরে ঠকিয়ে আসছিল অনুপমাকে। সুভাষ ধরে দিয়েছে সেই প্রতারণা। চোখ ফেটে এলেও তো ফাটতে দেওয়া যায় না, বড় জোর ফাটানো চলে গলা। তাই গলা ফাটিয়ে ধমকে ওঠেন অনুপমা, নে নে চল, জগতের যত খবরই কি তোর কাছে আসে? রোজ লাগিয়ে নাকি আবার চোখ ভালো হয় কারুর? 7 জন্মে শুনিনি এমন সৃষ্টি ছাড়া চিকিৎসে।